16 নভেম্বর রোববার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার দায় স্বীকার আনসার আল ইসলামের। ক্যাম্পাসে প্রতিবাদ বিক্ষোভ। রাজশাহীর ইসলামিয়া কলেজের অধ্যক্ষ আটক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। এর আগে বিশ্ববিদ্যালয়ে বেশ কটি হত্যাকাণ্ডের ঘটনায় শাস্তি না পাওয়ায় খুনিরা বেপরোয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এ পর্যন্ত ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন আহমেদ সহ 5 জনকে আটক করা হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হত্যার দায় স্বীকার করে আনসার আল ইসলাম বাংলাদেশ 2 নামের একটি সংগঠন শনিবার রাত 8টায় খোলা এই অ্যাকাউন্টটিতে হত্যার কারণ হিসেবে দৈনিক সংগ্রামে প্রকাশিত একটি সংবাদকে উদ্ধৃত করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, তাদের মুজাহিদরা রাজশাহীতে এক মুরতাদকে কতল করেছে, যিনি তার বিভাগীয় ক্লাসে বোরকা পরা নিষিদ্ধ করেছিলেন। একই সাথে এই ধরনের সকল মুরতাদকেও সাবধান করা হয়েছে। এছাড়া পেজটিতে নিহত ব্লগার রাজীব ও শফিউল ইসলামের ছবিতে লাল ক্রস চিহ্ন দেওয়া হয়েছে এবং ব্লগার আসিফ মহিউদ্দিন ও রাকিব মামুনকেও মুরতাদ ঘোষণা করে তাদের হত্যার অঙ্গীকার করা হয়েছে। গতকাল বিকেলে রাজশাহীর 14 পায়া বিহাসপল্লীর সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা রাতে এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। আনসার আল ইসলাম বাংলাদেশ 2 নামে যে সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার দায় স্বীকার করেছে, তাদের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের যোগাযোগ থাকতে পারে বলে গোয়েন্দাদের অনুমান। কেননা নতুন সংগঠনটি এর আগে যেসব সহিংস কর্মকাণ্ডের পেছনে জড়িত থাকার দাবি করছে, সেগুলো আসলে আনসারুল্লাহ বাংলা টিমের কাজ। গোয়েন্দারা বলছেন, এই সংগঠনটির গুপ্ত হত্যা তৎপরতা এখনো বহাল রয়েছে। 2008 সালে আনসারুল্লাহ বাংলা টিমের উত্থান। জঙ্গি সংগঠন জেএমবি ও হরকাতুল জিহাদের প্রথম সারির নেতারা তখনও কারাবন্দী। হঠাৎ করে ভিন্ন নামে আবির্ভাব ঘটে আনসারুল্লাহ বাংলা টিমের। অনুমান করা হয় সংগঠনটির সঙ্গে জেএমবি আর হরকাতুল জিহাদের নেতাকর্মীদের যোগ আছে। গত বছরের আগস্ট মাসে বরগুনা থেকে আটক করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন সহ 31 জনকে। ব্লগার রাজীব হত্যাকাণ্ডে আনসারুল্লাহ জড়িত থাকার প্রমাণ মেলে। এছাড়া আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয় জসিমউদ্দিনের পরিকল্পনায়। তবে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার 5 ঘন্টার মধ্যে হত্যার দায় স্বীকার করে ফেসবুকে স্ট্যাটাস দেয় আনসার আল ইসলাম বাংলাদেশ 2 নামের নতুন একটি সংগঠন। আদৌ কি এই সংগঠনের কোনো অস্তিত্ব আছে? গোয়েন্দাদের বিশ্লেষণ, এটি হতে পারে হরকাতুল জিহাদ, জেএমবি কিংবা আনসারুল্লাহর কোনো কিলিং ইউনিট। পূর্ণাঙ্গ সংগঠন বলে মনে হচ্ছে না। এটি মনে হচ্ছে যে আমাদের যে সমস্ত জঙ্গি সংগঠন আছে, তাদেরই হয়তো কোনো স্প্লিন্টার গ্রুপ হতে পারে বা কোনো সেল, যারা হয়তো এই কৌশলকে বেছে নিয়েছে। তো সেটি তাদেরকে আমরা আইডেন্টিফাই করার যে কাজ, সেই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জঙ্গি সংগঠনগুলোর অতীত রেকর্ড পর্যালোচনা করে নতুন এই জঙ্গি সংগঠনের অস্তিত্ব অনুসন্ধান করছে গোয়েন্দারা। সেই ক্ষেত্রে এইগুলোকে আইডেন্টিফাই করা এবং এদের যারা মতাদর্শিক গুরু রয়েছে, তাদেরকে খুঁজে বের করার জন্য যে কাজ, সেই কাজ আমরা চালিয়ে যাচ্ছি। অন্যান্য যে সমস্ত কলাকৌশল আমাদের আছে, সেগুলো অবলম্বন করেই আমরা এই গ্রুপগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য, এবং সাথে এছাড়া থাকছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং বগুড়া ব্যুরো প্রধান, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতিও আমাদের সঙ্গে থাকছেন। আমি প্রথমেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের কাছে জানতে চাইব যে, স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করছেন শিক্ষক শিক্ষার্থীরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। শফিউল ইসলাম হত্যাকাণ্ডের জন্য দায়ী কারা? শিক্ষকদের নিরাপত্তাহীনতার জন্যই বা কারা দায়ী? স্যার, আপনি যদি একটু বলতেন। না, এটি আমরা সেই প্রতীক্ষায় আছি যে বাংলাদেশের তদন্ত সংস্থা তারা তদন্ত করছেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যাশা করি যে অতি দ্রুত তদন্ত করে বাংলাদেশের আইনের আওতায় অপরাধীদেরকে নিয়ে এসে তাদের যথাযথ শাস্তি প্রদান করবে এবং আমাদের বাংলাদেশের সরকার আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে, শিক্ষার পরিবেশ উন্মুক্ত করবে। আমরা যাতে করে শিক্ষার পরিবেশ চালিয়ে যেতে পারি, ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে নিশ্চিন্তে স্বাভাবিকভাবে থাকতে পারি। দাবি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা স্বাভাবিক একাডেমিক কর্মসূচি বন্ধ রেখেছেন? আপনাদের দাবিটা কি এই মুহূর্তে? আমাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন শৃঙ্খলা
যে সংস্থা আছে বা রাষ্ট্রকে এক ধরনের প্রেশার দেবে যাতে করে খুব দ্রুত বিচার সম্পন্ন করে, তদন্ত শেষ করে বিচার সম্পন্ন করে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ইউনুস এবং ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহের স্যারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনও পর্যন্ত সেগুলো সুরাহা হয়নি, যার কারণে আমার মনে হয় যে এর ধারাবাহিকতা এখনও চলছে। এগুলো খুব দ্রুত কঠোর হস্তে দমন করা উচিত। স্যার আপনারা তা না হলে কতদিন বিশ্ববিদ্যালয়ের স্যার পরিবেশ আপনারা কতদিন শান্ত এই হবে না। স্যার আপনারা কতদিন এই আন্দোলন চালিয়ে যাবেন, এই কর্মসূচি কতদিন চালিয়ে যাবেন? আপাতত আজকে আমরা শুধু আন্দোলন চালিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের শিক্ষক সমিতি একটি সাধারণ সভা ডেকেছেন, সেখানেই আলোচনা হবে আমরা আন্দোলনকে কতদূর এগিয়ে নেব। আমরা অবজার্ভ করছি যে তদন্তকারী সংস্থা কিংবা রাষ্ট্র কিভাবে বিষয়টাকে দেখছেন, কিভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করছেন, সেগুলো আমরা অবজার্ভ করছি এবং শিক্ষক সমিতি সেগুলো ভালোভাবে খেয়াল রাখছেন। স্যার আপনাকে ধন্যবাদ। আমি এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। স্যার আপনার কাছে জানতে চাইবো যে রাজশাহীতে যে ঘটনাটি ঘটলো, অধ্যাপক শফিউল ইসলামকে যেভাবে মারা হলো এবং পরে আমরা জেনেছি যে সামাজিক ওয়েবসাইটে তারা ঘোষণা দিয়ে তারা আবার বলল যে কেন তাকে এরকম মারা হয়েছে, এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখছেন? আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডক্টর করিম আপনার কাছে জানতে চাইছি। স্যার ধন্যবাদ। বিষয়টা বেশ স্পর্শকাতর, তাতে কোনো সন্দেহ নাই। কেননা এই ধরনের ঘটনা তো অতীতেও ঘটছে। আপনি যদি একটু পিছের দিকে তাকান তাহলে দেখবেন যে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের এই ট্রেনের উপরে যে হামলা করছে, ওখানে অনেকজন শিক্ষক ছিলেন, হ্যাঁ, এবং একটা চিহ্নিত গোষ্ঠী তারাই করেছে। তারপরে মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রিসেন্টলি যে হাইকোর্টের তাদের যে অডিটোরিয়ামে যে এক দুর্বৃত্ত দ্বারা সে লাঞ্ছিত হয়েছেন। তারপরে এর আগে যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আফতাব সাহেব এভাবে, এবং ঘটনা কিন্তু একটার পর একটা ঘটতেছে। এখন কোনো একটা চক্র হয়তো জড়িত আছে। আমার মনে হয় যে এইটা দুর্বৃত্ত বলে এইভাবে আখ্যায়িত করে নিজের, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে যারা থাকেন তাদের দায় এখান থেকে এড়াতে পারেন না। তা আমি মনে করি যেই করুক না কেন এটা অত্যন্ত একটা নিন্দিত ঘটনা, এবং এই ঘটনার কারণে আমরা কিন্তু প্রতিবার বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রতিবাদ করছি এবং আগামীকালও আমাদের মানববন্ধন আছে। আমরা চাই যে শিক্ষাঙ্গনে যেখানে একজন, আগে যদি আমরা অতীতের দিকে তাকাই, একটা শ্রেণীর শিক্ষক ছিল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের গায়ে কেউ হাত তুলতো না এবং সবাই তাদের সম্মান করত। এখন কিন্তু কেউ নিরাপদ না। আমি মনে করি যে এই যে বিচ্ছিন্ন ঘটনা বা যে যারাই ঘটাচ্ছে এগুলা একটা ধারাবাহিকতা আছে, কিন্তু এগুলার মূলোৎপাটন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে এটা কঠোরভাবে হ্যান্ডেল করা উচিত। এবং আমি মনে করি এটা তদন্ত করে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া যায়, ভবিষ্যতে আরো এরকম অনেক ঘটনা ঘটবে যা আমাদের জন্য কাঙ্ক্ষিত না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি বগুড়ার ব্যুরো প্রধান জনাব হাসিবুর রহমান বিলু আপনাকে জানতে চাইবো যে অধ্যাপক শফিউল ইসলামের দাফন বগুড়ার সোনাইতলা হওয়ার কথা, এই বিষয়ে আপনার কাছে আর কোনো খবর আছে কিনা, এবং এই শফিউল আলমের মৃত্যুর মধ্যে দিয়ে, হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমরা কি আবার কোনো কিছুর প্রতিধ্বনি পাচ্ছি কিনা, যেটি এতে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগেও অধ্যাপক ইউনুসকে খুন করা হয়েছে। জনাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই আপনি ঠিকই বলেছেন। আমি প্রথম প্রশ্নের উত্তরে বলতে চাই যে এটা সোনাতলা এবং গোবিন্দগঞ্জ ঠিক শেষ মুহূর্ত একটা জায়গায়, শেষ প্রান্তর একটা জায়গায় ওনার বাড়ি। ওনার বাড়িটা আসলে পড়েছে গাইবান্ধা জেলার ভিতরে গোবিন্দগঞ্জ, কিন্তু সোনাতলার খুবই কাছে। ওনার দাফন সম্পন্ন হয়েছে দুপুরের দিকে। আর যা হয়, তার মতো একজন সম্মানিত শিক্ষক, তার মতো একজন জ্ঞানী মানুষ এলাকার লোকজন চিরদিনের জন্য হারিয়ে ফেললে সেখানকার অবস্থা তো খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় সবার মধ্যে একটা বেদনা বিধুর অবস্থা দেখা যাচ্ছে, এবং সব মিলিয়ে পুরো এলাকাটাতে কিন্তু একটা শোকের ছায়া আছে। এবং আমরা কিন্তু তার বাড়ি
থেকে অনেক দূরে বগুড়া শহর, সেখানেও কিন্তু আমি অনেক লোকের কাছে আলোচনা করতে শুনেছি। অনেক লোক বলছেন যে এরকম শিক্ষকদেরকে হত্যা করা হচ্ছে, এটা কারা করছে, কেন করছে। এর আগেও রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে তাহের সাহেবের মতো একজন সম্মানিত শিক্ষক মারা গেলেন, এর আগে ইউনুস সাহেবও মারা গেছেন। এগুলোকে কিন্তু সমাজের কোন স্তরের মানুষই স্বাভাবিকভাবে নিতে পারছে না। আর আপনি যে বিষয়টা বলছিলেন, আমার কাছে মনে হয়েছে কিন্তু যে বুদ্ধিজীবীদের হত্যার একটা বিষয় কিন্তু মনে হচ্ছে যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। রাজশাহী ইউনিভার্সিটিতে ইতিমধ্যে 3 জন মারা গেছে। আর যারা এসব ঘটনা ঘটাচ্ছে তার সঠিক পরিচয় যদি না বের করা যায়, তাহলে কিন্তু সবসময় মনে হবে যে এটা জঙ্গি গোষ্ঠীরই বোধহয় একটা কাজ। জঙ্গি গোষ্ঠীর মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ আছে। আমি তাদের খবরাখবর সংগ্রহ করতে গিয়ে দেখেছি যে তারা কিন্তু একই ধরনেরই কাজ করে, নানাভাবে বিভক্ত হয়ে আছে। আজকে যারা উত্তরাঞ্চলে জাগ্রত মুসলিম জনতা নামে পরিচিত, তারাই কিন্তু সারা দেশে দেশব্যাপী তারা জেএমবি নামে পরিচিত, জামাতুল মুজাহিদিন নামে পরিচিত। অর্থাৎ তাদের কর্মকাণ্ড কিন্তু একই, নাম ভিন্ন ভিন্ন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা তৎপরতা লক্ষ্য করতে চায়, দেখতে চায় সাধারণ মানুষ। সব মিলিয়ে শিক্ষকদের হত্যা না, কোনো হত্যাই কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ বা দেশবাসী মেনে নিচ্ছে না, এই কথাই কিন্তু সুধীজনরা বলছেন। জনাব হাসিবুর রহমান বিলু, আপনাকে ধন্যবাদ। আমি একটু এই প্রসঙ্গে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএসএম রুহুল আনাম চৌধুরী মিন্টুর কাছে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু, যেটি আমাদের বগুড়া ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু বললেন, যেটি রাজশাহী থেকে সহকারী প্রক্টর স্যার বললেন, এবং খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাবেক সভাপতি ডক্টর রেজাল করিমও বললেন যে আমরা শিক্ষকদের নিরাপত্তার এক ধরনের ঘাটতি দেখছি। এইটি কেন? পুলিশের পক্ষে কি তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা? যদি ঘাতকরা হঠাৎ আক্রমণ করে সেই ক্ষেত্রেই বা কি করার থাকে? জনাব মিন্টু, আপনি যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, অশেষ ধন্যবাদ আপনাকে। প্রশ্ন হচ্ছে শুধু শিক্ষক না, এই দেশের যে 16 কোটি মানুষ আছে সবারই নিরাপত্তার প্রয়োজন। এখন শিক্ষকের কাছে তো কোনো অস্ত্র নাই, এইখানে সে পুলিশের মতো অস্ত্র পাচ্ছে না, সাধারণ মানুষও অস্ত্র পাচ্ছে না। এখন যদি কেউ খুন করতে চায়, সে যদি টার্গেট করে, খুন করাটা সহজ, কিন্তু আমরা চাই কেউ যেন এইভাবে খুন না হয়, বা কোনো সাধারণ মানুষকে, শিক্ষককে, সাংবাদিককে, আইনজীবীকে কেউ খুন করতে না পারে। খুনিচক্র যারা আছে, সেই খুনিচক্রদেরকে পুলিশ যেভাবে হোক শনাক্ত করতে হবে, তারকে আটক করতে হবে, আইনের আশ্রয় আনতে হবে, আইনি বিচার করতে হবে এবং আইনিভাবে তাকে শাস্তি দিতে হবে। এইভাবে যদি শাস্তি হয় একের পর এক, তাহলে দেখবেন খুন রাজানি এগুলো কমে যাবে। কিন্তু আপনি তো নিশ্চয়তা দিতে পারবেন না, কারণ একজন শিক্ষকের কাছে তো কোনো বন্দুক নাই, রিক্সায় যাচ্ছে, বাইসাইকেলে যাচ্ছে, গাড়ি দিয়ে যাচ্ছে, বাসে যাচ্ছে। এই নিশ্চয়তা তো সরকার দিতে পারবে না। সরকারের হাতে তো এত পুলিশও নাই যে প্রত্যেক গাড়িতে পুলিশ দিতে হবে। কিন্তু সরকার চায়, সবার নিরাপত্তার জন্য সরকার কাজ করে যাচ্ছে, এবং আমরাও চাই যেন সব মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে। জনাব অ্যাডভোকেট মিন্টু, আপনাকে ধন্যবাদ।